প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। ২৫ ক্যাডার বনাম ১ ক্যাডার, ২৫ ক্যাডার বনাম ১ ক্যাডার, সরকার কোন পক্ষে? এটি একটি প্রথম আলো হেডলাইন। গতকাল পহেলা এপ্রিল ২০২৫ প্রথম আলোতে হেডলাইন ছিল এটি। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিসিএস ক্যাডার নিয়ে কথা হচ্ছে। গত অনেক বছর থেকে এই বিসিএস আন্তঃক্যাডার বৈষম্য নিয়ে কথা হচ্ছে দেশে। বিসিএস আন্তঃক্যাডার বৈষম্য, অর্থাৎ ক্যাডারগুলোর মধ্যে অনেক বৈষম্য আছে। যদিও বিসিএস ক্যাডার সবাই, কিন্তু ক্যাডারভুক্ত কর্মকর্তাদের মধ্যে তাদের প্রাপ্ত সুযোগ সুবিধার মধ্যে অনেক বৈষম্য রয়েছে, যা একেবারে চোখে পড়বার মতো। তো আমাদের অনেকেরই হয়তো বা জানা আছে যে দেশে এই মুহূর্তে ২৬টি ক্যাডার আছে। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস যেটিকে বলি আমরা, এই বিসিএস এর আওতাধীন ২৬টি আলাদা আলাদা ক্যাডার আছে। তো এই ২৬টি ক্যাডারের মধ্যে একটি হলো বিসিএস প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন, আর বাকি ২৫টি অন্যান্য ক্যাডার। তো তাই হেডলাইনটি ছিল এরকম: ২৫ ক্যাডার বনাম ১ ক্যাডার, সরকার কোন পক্ষে? সাম্প্রতিককালেও এটি নিয়ে দেশে অনেক ঝামেলা হয়েছে, বেশ তর্ক বিতর্ক হয়েছিল অতি সম্প্রতি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। প্রশাসন ক্যাডারের সঙ্গে বাকি ক্যাডারগুলোর সঙ্গে অনেকটা মুখোমুখি হয়ে যাওয়ার মতো অবস্থা। ঢাকায় অনেক কিছু হয়েছে, সচিবালয় সমাবেশ হয়েছে বেআইনিভাবে। বিসিএস প্রশাসনের কর্মকর্তারা মূলত এটি করেছেন। তারা সরকারকে একরকম জিম্মি করারও চেষ্টা করেছিলেন সাম্প্রতিককালে বিসিএস প্রশাসন ক্যাডার। যখন এগুলো নিয়ে কথা হয়েছে, বৈষম্য নিয়ে কথা হয়েছে, এবং অন্যান্য ক্যাডারভুক্ত কর্মকর্তারা তাদের দাবি দেওয়া পেশ করেছেন, তারা বৈষম্য নিরসন চেয়েছেন, তখন সচিবালয়ে আমরা দেখেছি প্রশাসন ক্যাডারের লোকেরা কিভাবে আগ বাড়িয়ে তারা সেইটার বিরোধিতা করেছে, এবং তারা বেশ আক্রমণাত্মক ছিলেন অন্যান্য ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সুযোগ সুবিধার ব্যাপারে যখন কথা হচ্ছিল। সেই বিষয়টিতে তারা অনেকটা অ্যাগ্রেসিভ ছিলেন এবং তারা হস্টাইল ছিলেন, এটি আমাদের অবজারভেশন। তো যাই হোক, তো এখন দেখা যাক এই ক্যাডারগুলো নিয়ে আসলে কি চলছে। তো গতকাল প্রথম আলোতে এই হেডলাইনে লেখাটি লিখেছিলেন তুহিন ওয়াদুদ। মিস্টার তুহিন ওয়াদুদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক এবং রিভারাইন পিপল নামে একটি নদী রক্ষা সংগঠনের পরিচালক। মাঝে মধ্যে পত্রিকায় লিখেন, তার লেখা আমি ব্যক্তিগতভাবে পড়ি, অনেক তথ্যবহুল হয়, আপনারাও পড়েছেন অনেকেই। তুহিন ওয়াদুদ তিনি একজন অধ্যাপক, বাংলা বিভাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন। তো তিনি কোনো বিসিএস ক্যাডার না হবার কোনো সম্ভাবনাও নেই, কারণ তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি ধারণা করছি বিবেক তাড়িত হয়ে তিনি এই লেখাটি লিখেছেন, কারণ তিনি এবং আরো অনেকে এই দেশে সচেতন যারা আছেন বিবেকবান, তারা লক্ষ্য করেছেন যে বিসিএস ক্যাডারগুলোর মধ্যে এই বৈষম্য থাকলে সরকার ঠিক মতো চলবে না, প্রশাসন ঠিক মতো চলবে না, কারণ যারা বঞ্চিত তারা ফ্রাস্ট্রেটেড থাকবেন, তারা হতাশা থেকে তারা ভালো কাজ করতে পারবেন না, তাদের প্রোডাক্টিভিটি কমে যাবে। তো তাই এই তুহিন স্যার, জনাব তুহিন যিনি অধ্যাপক, তিনি এই লেখাটি লিখেছেন সকলের স্বার্থে, জাতীয় স্বার্থে প্রশাসন ঠিকভাবে চলে, সুষ্ঠুভাবে চলে। আমি ধারণা করছি এটি তার উদ্দেশ্য ছিল। আর আমি আপনাদের অনুরোধ করব দর্শক, আপনি হয়তো ভাবছেন আমি নিজে বিসিএস ক্যাডার না, হবার সম্ভাবনাও নেই, আমি কেন এই ভিডিও দেখবো, আমি কেন এই বিষয়ে তথ্য জানবো, হয়তো আমরা এরকম ভাবতে পারি। বাট রাজনীতি সচেতন প্রতিটি মানুষের বিসিএস ক্যাডারগুলো সম্পর্কে ধারণা থাকা দরকার। কটি ক্যাডার আছে, কিভাবে চলছে, তাদের সুযোগ সুবিধা কারা বেশি পাচ্ছেন, কারা পাচ্ছে না, কি হওয়া উচিত, কি হওয়া উচিত না, এইসব বিষয়ে আমাদের এডুকেটেড হওয়া দরকার। আর আমরা প্রতিটি বিষয়ে যখন এডুকেটেড হব, তখন আমাদের সিদ্ধান্তগুলো হবে এডুকেটেড সিদ্ধান্ত, এডুকেটেড ডিসিশন, ওয়েল ইনফর্মড ডিসিশন হবে, এবং সেটা দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে। তাই আমাদের এই সচেতনতা কিন্তু দরকার আছে। তাই আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, এই ২৫টি ক্যাডারের কর্মকর্তারা একটি সংগঠন করেছেন। ওই এক ক্যাডার, প্রশাসনিক ক্যাডারের বিপরীতে তারা একটি সংগঠন করেছেন, তাদের নিজস্ব একটি সংগঠন আছে। আর সেই সংগঠনটির নাম হলো আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, চমৎকার নামটি, আমার পছন্দ হয়েছে। আর এই পরিষদের আয়োজনে গত 18 জানুয়ারি 2025 ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। এই বৈষম্য দূর করা যায় কিভাবে, সেই বিষয়টির উপর সেমিনার ছিল। তো সেই সেমিনারের টাইটেল ছিল জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস, শীর্ষক একটি সেমিনার। জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস, এই ছিল শিরোনাম সেই দিনের সেমিনারের। তো সেখানে সেমিনার পত্র অনুযায়ী যেটি জানা যায়,
তারা বৈষম্যগুলো তুলে ধরেছিলেন, ক্যাডার বেসড বৈষম্যগুলো, বিভিন্ন ক্যাডারে কি পর্যন্ত বৈষম্য হয়েছে, কেমন আছে বৈষম্যগুলো, সেগুলো তারা তুলে ধরেছেন চমৎকারভাবে। সো আমি এক এক করে পড়ে যাচ্ছি সেই বৈষম্যগুলো ক্যাডার বেসড। প্রথমেই বলা হয়েছে প্রশাসন ক্যাডারের মোট ৭,০৭৬ জন কর্মকর্তা রয়েছেন। এটি জানুয়ারি পর্যন্ত, এখন হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে। প্রশাসন ক্যাডারের মোট ৭,০৭৬ জন কর্মকর্তার মধ্যে তারা খবর নিয়ে দেখেছেন ১০৪ জন ছিলেন প্রথম গ্রেডের কর্মকর্তা। প্রশাসন ক্যাডারের ১০৪ জন প্রথম গ্রেডের, ৪৬১ জন ছিলেন দ্বিতীয় গ্রেডের, ৮৫১ জন ছিলেন তৃতীয় গ্রেডের। পুলিশের ৩১০০ বা ৩১০০ কর্মকর্তার মধ্যে প্রথম গ্রেডের ছিলেন মাত্র ২ জন, দ্বিতীয় গ্রেডের ৮ জন, তৃতীয় গ্রেডে ১৩৫ জন। কৃষি ক্যাডারের ৩২০০ জনের মধ্যে, ৩২০০ কর্মকর্তার মধ্যে প্রথম গ্রেডে কেউ নেই, দ্বিতীয় গ্রেডে ৫ জন, তৃতীয় গ্রেডে ৪৯ জন। শিক্ষা ক্যাডারের ১৫,৫০০ কর্মকর্তার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই ৩টি গ্রেডে একজনও নেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি গ্রেডে একজনও নেই শিক্ষা ক্যাডারে। স্বাস্থ্য ক্যাডারের ৩২,০০০ কর্মকর্তার মধ্যে প্রথম ও দ্বিতীয় গ্রেডে কেউ নেই, তৃতীয় গ্রেডে আছেন ৬৫৭ জন। পশু সম্পদ ক্যাডারের ২,০৯৩ জনের মধ্যে প্রথম ও দ্বিতীয় গ্রেডে কেউ নেই, তৃতীয় গ্রেডে আছেন ৩৩ জন। প্রশ্ন, তারা কিছু প্রশ্ন রেখেছেন তথ্যগুলো দিয়ে। শিক্ষায় ১৫,৫০০ জনের মধ্যে একজনও নেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় গ্রেডে, কেন? এই গ্রেডগুলোতে যদি শিক্ষা বিভাগের কর্মকর্তাদের প্রমোট করা হতো, প্রমোশন দেওয়া হতো, তাতে কি শিক্ষার মান পড়ে যেত? শ্লেষাত্মকভাবে তারা এই প্রশ্নটি রেখেছেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা শুধু প্রথম গ্রেডেই নন, সুপার গ্রেড বলে আরেকটি গ্রেড আছে দর্শক, বা স্পেশাল গ্রেডও কেউ কেউ বলে থাকেন, যেখানে আমরা প্রায়শই টার্মটি শুনে থাকি সিনিয়র সেক্রেটারি বা সিনিয়র সচিব, এবং মন্ত্রী পরিষদ সচিব ও সিনিয়র সচিব হয়ে থাকেন। তো এটি সুপার গ্রেড বলে গণ্য হয়ে থাকে। তাহলে প্রশাসন ক্যাডারে এর বাইরেও কিন্তু গ্রেড আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়র বাইরে কিন্তু এই দুটো গ্রেড, অর্থাৎ প্রথম গ্রেডের উপরে আরো গ্রেড আছে প্রশাসন ক্যাডারের জন্য। আচ্ছা, তো এবং চিকিৎসকদের কথা এখানে বাদ পড়ে গিয়েছে। চিকিৎসকদের কথাটা যদি বলি, এই তথ্যে যেটি দেয়া আছে, চিকিৎসকেরা প্রথম বা দ্বিতীয় গ্রেডে কেউ নেই। তারা প্রশ্ন রেখেছেন, তারা যদি এই গ্রেডগুলোতে থাকতেন প্রথম বা দ্বিতীয় গ্রেডে, তাহলে কি চিকিৎসার মান এই দেশে খারাপ হয়ে যেত? রোগীরা খারাপ সেবা পেত? আচ্ছা, তো স্বাস্থ্য ক্যাডারে অনেক শূন্য পদ আছে, এটাও তারা উল্লেখ করেছেন সেমিনার পত্রে। অনেক বছর ধরে শূন্য পদগুলো আছে পড়ে, সেখানে কোনো কর্মকর্তাকে পদায়ন করা হচ্ছে না, এবং গত ৬ বছরে কারো কোনো প্রমোশন হয়নি স্বাস্থ্য ক্যাডারে। আর পুলিশ ক্যাডারের কর্মকর্তারা ২ জন ছাড়া কেন অন্যরা প্রথম গ্রেডে যেতে পারলেন না, এই প্রশ্ন কিন্তু তারা রেখেছেন। এবং তারা বলেছেন, পুলিশ ক্যাডার থেকে যদি প্রথম গ্রেডে কেউ যেত বা দ্বিতীয় গ্রেডে আরো বেশি বেশি কর্মকর্তা যেতেন, তাহলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতো? আবারও সেই শ্লেষাত্মক প্রশ্ন সরকারের প্রতি, যারা নীতি নির্ধারক তাদের প্রতি। তো এখানে বেতন গ্রেডের কথা উল্লেখ করা হয়েছে, যে ২০টি স্কেল রয়েছে আমাদের জানা মতে। তো ২০টি স্কেলের বাইরেও আরো ২টি স্কেলের কথা মেনশন করা হয়েছে। স্কেল আসলে মূলত ২২টি। কেন বলা হয়েছে সেই দুটির কথা? ওই যে সিনিয়র সচিব বা মন্ত্রী পরিষদ সচিবের কথা বলা হয়েছে, স্পেশাল গ্রেড কিংবা সুপার গ্রেড, সেই সুপার গ্রেডে কিন্তু এই ২০টি স্কেলের বাইরের গ্রেড, সেখানে আরো উচ্চতর বেতন এবং সুযোগ সুবিধা দেওয়া হয়। তো দর্শক, এই ২৫ ক্যাডারের কর্মকর্তারা সমন্বিতভাবে এই বৈষম্যের চিত্রগুলো তুলে ধরেছেন জাতির সামনে, সরকারের সামনে, দেশবাসীর সামনে, এবং তারা উল্লেখ করেছেন যে বছরের পর বছর তারা এই বৈষম্যের শিকার। তারা আরো উল্লেখ করেছেন যে সব জায়গায় প্রশাসনের কর্মকর্তারা সমস্ত প্রজেক্ট থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে সবকিছু নিয়ন্ত্রণ করছেন, ফলে তারা আসলে কাজ করবার সুযোগই পাচ্ছেন না। বাকি যে ২৫টি ক্যাডারের লোকজন আছেন, তারা কাজ করবার সুযোগ পাচ্ছেন না, তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছেন না। আর সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা
গাড়ি পাচ্ছেন, বাড়ি পাচ্ছেন, বডিগার্ড পাচ্ছেন, রান্না করার লোক পাচ্ছেন ক্ষেত্র বিশেষে, কর্মচারী পাচ্ছেন, অনেক কিছু পাচ্ছেন, এমনকি গাড়ি কিনবার জন্য লোন পর্যন্ত পাচ্ছেন, কোটি টাকার লোন। অন দ্য আদার হ্যান্ড বাকি কেডারের কর্মকর্তারা কিচ্ছু পাচ্ছেন না। এমনকি বলা হয়েছে অনেক সময় তাদের অফিসের খরচ চালাতে হয় তাদের নিজেদের পকেটের পয়সায়। অফিসের যে দৈনন্দিন খরচ আছে সেই খরচ চালাবার মতো আবর্তন ফি বা আবর্তন খরচ, সেই খরচটি পর্যন্ত কোনো কোনো কেডারের কর্মকর্তারা পাচ্ছেন না। তো তারা আক্ষেপ করে এই তথ্যগুলো জাতির সামনে রেখেছেন। তো এটা সত্যিই খুব হতাশার, দুঃখের এবং এটি অগ্রহণযোগ্য, কমপ্লিটলি আনএক্সেপ্টেবল যে চিত্র আমরা পেলাম। আর এই চিত্র যদি এরকম বহাল থাকে তাতে অন্য কেডারের কর্মকর্তারা ফ্রাস্ট্রেশনে ভুগবেন, তাদের প্রোডাক্টিভিটি কমে যাবে, কোনো কারণ নেই যে তারা প্রোডাক্টিভ থাকবেন। আর অতি সম্প্রতি আমরা দেখেছি সচিবালয়ে যখন প্রশাসনের কর্মকর্তারা মিছিল মিটিং করছিলেন, সমাবেশ করছিলেন, এই ডিসি পদে বা ডিএস পদে তাদের প্রমোশন আরো বাড়িয়ে দেবার জন্য, তাদের কোটা আরো বাড়িয়ে দেবার জন্য যখন তারা নিজের পক্ষে কথা বলবার চেষ্টা করছিলেন, তখন তাদের মধ্যে কেউ কেউ এই ধৃষ্টতাও দেখিয়েছিলেন, তারা বলেছিলেন যে তারা নাকি বেশি মেধাবী, অন্য কেডারের লোকদের চাইতে তারা বেশি মেধাবী। তো এই 25 কেডারের এই যে সমন্বিত যেই সেমিনারটি হলো, সেখানে তারা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন ছক এঁকে যে 25তম বিসিএস এ সম্মিলিত মেধার দিক থেকে শেষ 50 জনের মধ্যে 30 জন প্রশাসন কেডারের কর্মকর্তা হয়েছেন। দর্শক, আই রিপিট, 25তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধার দিক থেকে শেষ 50 জনের মধ্যে 30 জন প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন। তাহলে কি আমাদের ধরে নিতে হবে তারা অনেক মেধাবী? আর এই কথা কে না জানে, এই দেশে ভালো ছাত্র মাত্রই, মেধাবী মাত্রই সবার প্রথম পছন্দ থাকে ডাক্তার হওয়া কিংবা বুয়েটে পড়া, ইঞ্জিনিয়ার হওয়া। এটা যারা হতে না পারেন তারা বিভিন্ন সাবজেক্টে অনার্স পড়েন, বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেন, বিসিএস পরীক্ষা দেন, তারা বিসিএস কেডার হন বিভিন্ন পর্যায়ে। তো আমি সেখানে যাচ্ছি না, আমি এই কথা বলছি না যে খুব ভালো কেউ প্রশাসনিক কেডারে যাবেন না বা এরকম কেউ নেই, থাকতে পারেন। কিন্তু ওভারঅল চিত্রটি কি? ওভারঅল চিত্র তো হলো যারা ডাক্তার, চিকিৎসা কেডারে যারা আছেন তারাই বেশি মেধাবী। এমনকি প্রকৌশল ক্যাডারে যারা আছেন, পশু সম্পদ ক্যাডারে যারা আছেন তারা অনেক মেধাবী, তারা এই দেশেরই সন্তান, তাদের সম্পর্কে আমরা জানি। তাই তাদেরকে এরকম ছোট করে কথা বলা, সুযোগ সুবিধায় তো তারা ছোট হয়েই আছেন, পদ নিয়ে কথা বলা, তাদের মেধা নিয়ে কথা বলা, এটি বেয়াদবি, অগ্রহণযোগ্য ধৃষ্টতা, আর কিছুই না। আর সম্প্রতি একজন বিচারক ওই রায় দিয়েছেন, তিনি তার রায়ে অবজারভেশন দিয়েছেন, বিষয়টি রায় না, অবজারভেশনে বিচারক বলেছেন যে প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তারা বেশি মেধাবী। তো হাসি রাখবার জায়গা পাই না, কমপ্লিটলি রিডিকিউলাস। কোন বিচারক কি বুদ্ধিতে কি বিবেচনায় তিনি এই অবজারভেশন দিয়েছেন তিনি ভালো জানেন, প্রিয় দর্শক। তো আমাদের দাবি হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে, বৈষম্য বিরোধী আন্দোলনের হাত ধরে এই সরকার এখন ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার। এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, দেশের প্রশাসনিক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, জনগণকে সঠিক সেবা প্রদানের জন্য এই বিসিএস কেডারদের মধ্যে আন্ত কেডার বৈষম্য নিরসন করা হোক। আর অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলো না করেন তাহলে পরবর্তী রাজনৈতিক সরকার কখনোই এটি করবে না। আই গ্যারান্টি, আই বেট, আমি বাজি ধরতে পারি, কখনোই করবে না রাজনৈতিক সরকার। এই জন্যে করবে না কারণ তারা চাচ্ছে প্রশাসনকে হাতে রাখতে। আগেও তারা চেয়েছে প্রশাসনকে হাতে রেখে শাসন করে যাওয়া, আমাদের শোষণ করে যাওয়া, বছরের পর বছর ক্ষমতায় থাকা। প্রশাসন তাদের পক্ষে থাকলে এটি তাদের পক্ষে সহজ হয়। তাই রাজনৈতিক দলগুলো কখনোই তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত, তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না এবং আন্তঃকেডার বৈষম্য দূর করবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই বিষয়টি সিরিয়াসলি দেখা হোক এবং আন্তঃকেডার বৈষম্য নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন সবাই।